জানাচ্ছি এবং একই সঙ্গে থেকে দলের পক্ষ থেকে দাবি করছি যারা মারা গেছেন তাদের প্রত্যেককে, তাদের পরিবারকে 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন, গুরুতর জখম অবস্থায় ভর্তি আছেন, তাদের 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ কলকাতা কর্পোরেশনকে দিতে হবে। আজকের যে ঘটনা ঘটেছে এবং এই ঘটনা নিয়ে অন্তত প্রচারের ব্যাপকতা, মানুষের সামনে যেভাবে নতুন করে বিভিন্ন প্রশ্ন এনে দাঁড় করাচ্ছে, কিন্তু আসলে যদি আমরা সমস্যার গোড়ায় যাই, এটা নতুন কোনো ঘটনা নয়। সকালবেলা আমাদের প্রথম নাগরিক মেয়র তিনি বলে দিলেন এটা বাম যমুনার ঘটনা, কিন্তু ধারাবাহিকভাবে 10 বছরের বেশি সময় ধরে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন পরিচালনার দায়িত্বে আছে এবং কলকাতার প্রায় সব আসনই তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে। কলকাতার 2টি আসনে তৃণমূল কংগ্রেসের সাংসদ আছে। কলকাতা শহরের বুকের ওপরে তৃণমূল কংগ্রেস তাদের একদলীয় একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করতে পেরেছে, সে যেভাবেই প্রতিষ্ঠা করুক না কেন। কিন্তু টক টু মেয়র অনুষ্ঠানে আমাদের মহামান্য মেয়র ফিরহাদ হাকিম তিনি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছিলেন কিছুদিন আগে, যেভাবে টক টু মেয়রে বিভিন্ন জায়গায় পুকুর বোঝানো, জলাশয় বোঝানো, ভেড়ি বোঝানো নিয়ে তার কাছে মানুষ বারবার অভিযোগ জানাচ্ছিলেন। তার জন্য তার উদ্যোগে এবং তার নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ বিভাগ এবং পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ যৌথ উদ্যোগে একটি সার্ভে করে। এই সার্ভেতে দেখা যাচ্ছে 2004 থেকে 2022 সালের মধ্যে আজকে ওই গার্ডেন রিচ ওই অঞ্চলে 200 কয়েকটি ওয়ার্ড মিলিয়ে 230টা পুকুর বোঝানো হয়ে গেছে। 2004 থেকে 2022 সালের মধ্যে আজকে 230টা পুকুর বোঝানো হয়েছে। এটা হচ্ছে কার্যত সেই সংস্থার রিপোর্ট। কিন্তু আমাদের দলীয় স্তর থেকে এবং সাধারণ মানুষের কাছে অভিযোগ এবং তথ্য প্রমাণাদি নিয়ে বিভিন্ন জায়গায় যারা আরটিআই করছে তাদের কাছে বলা হচ্ছে যে গার্ডেন রিচ এবং তার পার্শ্ববর্তী এলাকায় 400-র বেশি জলাশয়কে বুঝিয়ে সেখানে নির্মাণ কার্য শুরু হয়েছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস ওয়ার্ড নম্বর 108 এ তো একদম বিশ্ব রেকর্ড করে ফেলেছে। শুধুমাত্র একটি ওয়ার্ডে 210টি পুকুর, দিঘি এবং ভেড়ি মিলিয়ে 210টি জলাশয়কে সম্পূর্ণ বুঝিয়ে ফেলা হয়েছে। 108 নম্বর ওয়ার্ড, 210টি এবং ওয়ার্ড এবং তার পাশে 210টি জলাশয়, তার মধ্যে পুকুর, দিঘি এবং ভেড়ি আছে। তৃণমূল কংগ্রেস ভবন, তার পিছনে ওয়েটল্যান্ডের উপর কনস্ট্রাকশন হয়েছে। ইএম বাইপাসে বিভিন্ন জায়গায় জলা জমির ওপরে নির্মাণ কাজ চলেছে। নিম্ন মধ্যবিত্ত মানুষ, বাসস্থানের অভাব, বহু জায়গায় তারা বাড়ি কিনতে, ফ্ল্যাট কিনতে বাধ্য হচ্ছেন। কিন্তু যদি সত্যিকারের আইনি ব্যবস্থা নেওয়া হয় তাহলে বহু বাড়িকে আজকে সমতলে মিশিয়ে দিতে হবে। আগে পুকুর বোঝানো একটা বড় মাপের সমস্যা এবং এই সরকার ক্ষমতায় আসবার আগে পশ্চিমবঙ্গের তদানীন্তন বিরোধী দল বিজেপি, তৃণমূল কংগ্রেস সকলেই একযোগে স্লোগান দিত যে প্রমোটারের সরকার আর নেই দরকার। বাম জমানায় আমরা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় কারখানা বন্ধ করে, বহু কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে সেই জমিগুলো বড় প্রমোটারদের কাছে হস্তান্তরিত হয়ে যাচ্ছে। কিন্তু তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর তার গতি তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে। কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের বহু কারখানায় আজকে সম্পূর্ণভাবে এই ডেভেলপারদের হাতে, প্রমোটারদের হাতে তুলে দেওয়া হয়েছে। বেআইনি নির্মাণ চলেছে। আজকে গার্ডেন রিচের ভিতরে আমাদের কাউন্সিলর সজল ঘোষ তিনি নিজে গিয়েছিলেন। সাধারণ মানুষ উৎসাহিত হয়ে বেরিয়ে এসে আজকে তাকে দেখাচ্ছে যে 3 ফুট রাস্তার উপরে কিভাবে বহুতল নির্মাণ হয়ে যাচ্ছে। এই যে দরিদ্র মানুষগুলো বা যারা এই জীবনযাত্রাকে তাদের অসহায়তার কারণে বা একসঙ্গে থাকার কারণে বা অন্য কোনো বাধ্যবাধকতায় মেনে নিয়ে আজকে এই সমস্ত জায়গায় জলের দরে ফ্ল্যাট কিনছেন, কি কিছুটা কলকাতার কমে ফ্ল্যাট কিনছেন, যদি বিপদ নেমে আসে এদেরকে দেখাবে। আপনি কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে যান, তৃণমূল কংগ্রেস এমন একটা শাসন পশ্চিমবঙ্গকে উপহার দিয়েছে যে যেখানে বহু ক্ষেত্রে কর্পোরেশনের পর্যন্ত নিয়ন্ত্রণ থাকে না। আমি একটা চিঠি দেখাচ্ছি আপনাদের,
24/1/2023 সম্ভবত সালে চিঠিটি লেখা, 2023 সালে একটি চিঠি, 22 সালের একটি চিঠি। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা তাদের ওয়ার্ড নম্বর 25 ঘোষপাড়া এবং মাঝের পাড়ার মাঝখানে একটি জায়গায় যেখানে অঙ্গনওয়াড়ি স্কুল এবং পুকুর আছে, সে দুটোকে, একটাকে ধ্বংস করে একটাকে বুঝিয়ে দিয়ে স্থানীয় কাউন্সিলরের সহায়তায় সেখানে বিরাট নির্মাণ কার্য চালাচ্ছে। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন তার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থানা পুলিশ, মানে থানাকে জানাচ্ছে, বাগুইয়াটি পুলিশ স্টেশনকে, যে আপনি এই নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করে দিন। আর সেই কর্পোরেশনের মানে কাউন্সিলর যারা আছে, সেই কাউন্সিলর দাঁড়িয়ে থেকে আজকে সেখানে এই নির্মাণ কার্য চালাচ্ছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। মানে কর্পোরেশনকে পর্যন্ত মানছে না, একটা নিয়ন্ত্রণহীন প্রশাসন চলেছে। শুধু যে সংঘবদ্ধভাবে প্রাতিষ্ঠানিক লুট করেছে, মেয়র ফিরহাদ হাকিম বারবার বলছেন যে কঠোর ব্যবস্থা নেব আমি পুকুর বোঝানোর বিরুদ্ধে। কোথায় ব্যবস্থা নিয়েছেন? তার নিজের নির্বাচনী কেন্দ্রের মধ্যে এতগুলো জলাশয় ভরে গেল। আজকে সকালবেলা মুখ্যমন্ত্রী গিয়ে তিনি সমস্ত নির্বাচনী বিধি ভেঙে দিয়ে তিনি 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবেন তার ঘোষণা করে দিয়ে এলেন। এটা তো সম্ভব নয় মুখ্যমন্ত্রীর পক্ষে। মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, এখানে গিয়ে মুখ্যমন্ত্রী তার অন্য কোনো অফিসারকে দিয়ে সেটার ঘোষণা করাতে পারতেন, কিন্তু তিনি নিজে দলের প্রধান হিসেবে তিনি সেই ঘোষণা করলেন। কলকাতা শহর বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চল যেখানে আপনারা আছেন, এখানে একটি বহুল প্রচারিত শব্দ হচ্ছে ঘষা প্ল্যান, যেগুলো পরবর্তীকালে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে যুক্ত হয়েছে। আজকে সেখানে পঞ্চায়েত এরিয়া থাকার সময়কালীন তাদের যে প্ল্যান ছিল সেই দিয়ে কাজ চলেছে। 24 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 26 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড, পুকুর রেকর্ড ছিল 20 বছরের ধরে, পুকুরে রেকর্ড করা ছিল কাগজে। আজকে হঠাৎ কোন এক অদৃশ্য কারণে সেই সমস্ত রেকর্ড মুছে ফেলে সেখানেও পর্যন্ত বাড়ি তৈরি হচ্ছে। আমাদের প্রশ্ন, এটা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই র্যাপিড আরবানাইজেশন, ইটস আ সোশ্যাল রিয়ালিটি। এখনো কলকাতা শহরের মানুষের যা প্রয়োজন সেই তুলনায় বাসস্থান তাদের নেই। ফলে আগামী দিনে আরো নির্মাণ হবে, শহর আরো এগিয়ে চলবে, কিন্তু শহরের উপরে জনসংখ্যার চাপ বাড়বে। কিন্তু যেভাবে জলস্তর নামছে, যেভাবে জলাভূমিকে ধ্বংস করা হচ্ছে, কলকাতা এবং কলকাতার আউটস্কার্টসে যেভাবে সম্পূর্ণ দুর্নীতি প্রতিষ্ঠা করে 4 তলার পরিবর্তে 8 তলা 9 তলা বাড়ি নির্মাণ হয়ে যাচ্ছে, এবং তাদের ওয়াটার সাপ্লাই এর কোনো ব্যবস্থা করার মতো কোনো ইনফ্রাস্ট্রাকচার সেই কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির নেই। তারা নিচের থেকে জল পাম্প করে তুলছে, তাতে আরো বিপজ্জনক অবস্থায় তৈরি হবে। একটা ছোট ভূমিকম্প গোটা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের চেহারা বদলে দিতে পারে। আজকে সমস্ত বিশেষজ্ঞরা বলছেন যে আগামী 25 বছর পর কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী দমদমের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সম্পূর্ণ জলশূন্য হয়ে যাবে। স্বাধীনতার সময় আমাদের যে জলস্তর ছিল সেখান থেকে বেশ কিছুটা নেমে গিয়েছে, কিন্তু দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের এই বেআইনি নির্মাণ আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে। আমরা লাগাতার এই বিষয় নিয়ে আমাদের আন্দোলন চালাবো এবং যে কোনো মূল্যে আমাদের এই অবস্থার পরিবর্তন নিয়ে আসতে হবে। তৃণমূল কংগ্রেস নামক দলটি যতক্ষণ পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় থাকবে, যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে পশ্চিম কলকাতা কর্পোরেশন থাকবে বা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন থাকবে কিংবা পার্শ্ববর্তী মিউনিসিপ্যালিটি থাকবে, সেখানে অন্তত কোন নীতি, পুরসভায় সম্পূর্ণ নীতি বিবর্জিত কাজকর্ম এরা চালিয়ে যাবে। এই দখলদারির বিরুদ্ধে আমরা দলের পক্ষ থেকে আহ্বান করছি যে সমস্ত কাজ কোনো রাজনৈতিক দল একা করে দিতে পারে না। কোন রাজনৈতিক দলের পক্ষে সমস্ত আন্দোলন করা সম্ভব নয়। কোন সরকারের পক্ষে সমস্ত কিছু ইস্যুকে অ্যাড্রেস করে তার সমাধান করা সম্ভব নয়। যারা পরিবেশ সচেতন মানুষজন আছেন তাদের এগিয়ে আসতে হবে। কিছু মুষ্টিমেয় মানুষকে মাঝে মধ্যে দেখা যায় পৌঁছে যান, আপনারা সংবাদ মাধ্যম থেকে ক্যামেরা নিয়ে যান, একটা দুটো বিবৃতি চলে, তারপরে কোনো এক অজ্ঞাত কারণে সমস্ত প্রতিবাদ বন্ধ হয়ে যায়। মানুষ যদি তার ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যদি এখানে এগিয়ে না আসে, তাহলে আমাদের
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর কয়েক দশকের মধ্যেই একটা চরম বিপর্যয়, একটা চরম ধ্বংস অপেক্ষা করছে। ধন্যবাদ। সুমিতা, ফিরহাদ হাকিম মেয়র তিনি বলেছেন যে কাউন্সিলরের পক্ষে এত বেআইনি নির্মাণ কি হচ্ছে না হচ্ছে সবটা দেখা সম্ভব নয়। কাউন্সিলর যদি না জানতে পারেন তাহলে জানবে। কলকাতা কর্পোরেশনের অঞ্চলের মধ্যে কোনো একজন বাড়ির মালিকও যদি নিজের বাড়িতে রং করতে চায়, সেখানে কাউন্সিলর পৌঁছে যায়। কলকাতা কর্পোরেশনের মধ্যে সামান্যতম রিনোভেশনের কাজ করবার জন্য যদি কেউ স্টোন চিপস, বালি বা সিমেন্ট নিয়ে আসে ব্যক্তিগত উদ্যোগে, সেখানে কাউন্সিলরের ছেলেরা পৌঁছে দিয়ে যায়। সিন্ডিকেট রাজ সেখানে প্রতিষ্ঠিত। আর কনস্ট্রাকশন হচ্ছে, কাউন্সিলর সেই গলিতে লোক নেই, এ ধরনের কথা বলা সম্পূর্ণ ভুল। এর জন্য এর দায়িত্ব ফিরহাদ হাকিমকে নিতে হবে। তার নির্বাচনী কেন্দ্র, তার দলের কাউন্সিলর তার কাছে ধারাবাহিকভাবে লিখিত অভিযোগ করেছে। আজকে রাকেশ সিং, সে তো বাড়িটার ছবি পর্যন্ত দেখে চারটিআই করে। সে একদম এই বাড়ির নিয়ে 100টা বাড়ির ছবি দিয়ে বেআইনি কনস্ট্রাকশন লিখে সারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, মেয়র সকলকে সে চিঠি দিয়েছে। তারপরেও তো বাড়িটা ভেঙে পড়লো। সুতরাং জানতেন না, এটা মনে করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের তরফ থেকে, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের ডিজিপি সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার পরবর্তী যিনি মোস্ট সিনিয়র অফিসার, তাকে আপাতত ডিজিপি দায়িত্ব নিতে বলা হয়েছে এবং নবান্নকে বিকেল 5টার মধ্যে 3 জন সিনিয়র অফিসারের নামের প্যানেল পাঠাতে বলেছে ইসিআই। এটা প্রত্যাশিত ছিল। রাজীব কুমারের নিয়োগকে কেন্দ্র করে সমস্ত মানুষ, বিরোধী দল এবং বিশেষ করে বিজেপি, আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। কারণ রাজীব কুমারকে সামনে রেখে পশ্চিমবঙ্গে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়। অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত, রক্তপাতহীন যদি নির্বাচন করতে হয়, তাহলে কোনো নিরপেক্ষ, আপাত নিরপেক্ষ কোনো প্রশাসককে সেখানে নিয়ে আসতে হবে। নির্বাচন কমিশনের কাজ করেছে এবং সারা দেশেই, গুজরাট থেকে শুরু করে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেও সেখানেও সচিবদের বদল করা হয়েছে। অর্থাৎ যে কোনো মূল্যে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে, রক্তপাতহীন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তবে শুধুমাত্র ম্যাক্রো লেভেলেই পরিবর্তন করে কোনো লাভ নেই। বিভিন্ন থানায় থানায় নিজস্ব অফিসার বসিয়ে দিয়ে এখন থেকে যেভাবে এলাকা ডমিনেট করবার চেষ্টা করছে শাসক দল, যেভাবে উত্তরবঙ্গের সমস্ত ডিএমরা ছোট ছোট ইনফরমাল মিটিং করছেন শাসক দলকে সুবিধা পাইয়ে দেবার জন্য, সেগুলোকেও নির্বাচন কমিশনের নজরদারিতে আমরা নিয়ে আসবার চেষ্টা করছি। এবং তাদের শুধু ম্যাক্রো নয়, মাইক্রো লেভেলেও তাদের নজরদারি বাড়াতে হবে এবং সেখানেও পরিবর্তন আনতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলেছেন যে বিজেপি আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পাচ্ছে। সরাসরি বলবো, সুকান্ত মজুমদার বা বিজেপির অন্য কোনো নেতাদের যদি হিম্মত থাকে কেন্দ্রীয় প্রকল্পে এবং 100 দিনের টাকা কতটা বরাদ্দ হয়েছে তার সেটা প্রকাশ করে দেখা। উনি ময়দানে সভা করছেন, কিছু মানুষকে ওখানে নিয়ে এসে গ্রামের ভেতর ঢুকুন, গ্রামের ভেতর গিয়ে মানুষকে জানতে চান যে তারা কি অবস্থায় আছেন, তাদের আবাস যোজনার কাজ কিরকম চলছে, দেখবেন বিক্ষোভের মুখে পড়লেন। কারণ দিদির রক্ষা কবচ নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে কেউ গ্রামে ঢুকতে পারেননি। আপনারাই দেখিয়েছেন, সাংসদ থেকে শুরু করে একদম পঞ্চায়েতের বিভিন্ন নেতা, মন্ত্রী পর্যন্ত সকলকেই বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে তৃণমূলের দখলদারি এবং দলতন্ত্র প্রতিষ্ঠা, স্বজন পোষণের কারণে। ভাই, চ্যালেঞ্জ করার জন্য তো একটা নির্দিষ্ট মাপদণ্ড থাকে, মাপকাঠি থাকে, কে কাকে চ্যালেঞ্জ করছে, কিভাবে চ্যালেঞ্জ করছে। আয়নার সামনে দাঁড়িয়ে অনেকে ভাষণ প্র্যাকটিস করে, কেউ দাঁড়িয়ে চ্যালেঞ্জ দেয়, কি করা যাবে। যে যাতে আনন্দ পায়, প্রত্যেকেই খুশি থাকুন, আনন্দে থাকুন। সামনে নির্বাচন বাকি, প্রচন্ড গরম পড়বে, এখন থেকে এত উত্তেজিত হবে না, একটু ঠান্ডা থাকুন। কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেস সাংবাদিক বৈঠক করে তারা বলছেন যে ভোটে আমরা ওয়াক ওভার পেয়ে গেছি। এখনই যে পরিস্থিতি 30 থেকে 35 আসন, আর কয়েকদিনের মধ্যে সেটা আমরা 37 থেকে 38-এ নিয়ে যাবো, তারপর 42-এ নিয়ে যাবো। আপনি পুরোটা শোনেননি, তারপরও প্রেস কনফারেন্স হয়েছে, ওটা 44টা হবে। তৃণমূল এই নির্বাচনে 42-এ 44টা আসন পাবে। গত নির্বাচনের আগে বলেছিল 2019 বিজেপি ফিনিশ 42-এ 42। পরবর্তী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন শুনছেন, দিল্লিতে তো একমাত্র মুখ, মোদির বিরুদ্ধে একমাত্র গ্রহণযোগ্য মুখ হচ্ছে মমতা ব্যানার্জি, কারণ তিনি
বহিরাগতদের পরাজিত করেছেন, আর কেউ করেননি, উনি করেছেন। এখন শুনছেন কিছু? দেশ, এটা লোকসভা নির্বাচন, এই সমস্ত মিটিং এ দাঁড়িয়ে বলুন আপনার কৃষি নীতি কি হবে, পররাষ্ট্র নীতি কি হবে, অর্থনীতি কি হবে, দেশকে কিভাবে চালাবেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে, অর্থমন্ত্রী কাকে করবেন, এসব কথা বলুন। আপনি তো প্রধানমন্ত্রী হবেন। ওসব কথা না বলে কোথায় আবার সেই 100 দিন আবাস যোজনা, সব চলে? শেষ।